ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকে আমরা উদ্দীপকের মাধ্যমে কিভাবে আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটি প্রতিফলিত হয় সেটা আজকে আমরা ব্যাখ্যা করব। এখানে একটা প্রশ্ন করেছে, উদ্দীপকের সূচিটি কোন বিধিকে সমর্থন করে। এখানে সূচিতে যা দেওয়া আছে, প্রথমে এম, আমরা জানি এম ইজ ইকুয়াল টু বিহিত মুদ্রার পরিমাণ, ভি ইজ ইকুয়াল টু বিহিত মুদ্রার প্রচলন গতি, এম প্রাইম ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, আবার ভি প্রাইম ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি, আর টি দিয়ে বোঝাই লেনদেন অথবা বাণিজ্যের পরিমাণ। তাহলে এখানে যে সূচিটা দেওয়া আছে এই সূচি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যের গাণিতিক রূপ দেওয়া আছে। এখন যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের সূচিটি কোন বিধিকে সমর্থন করে, যদি কখনো এভাবে সূচির মাধ্যমে অথবা সূচি ছাড়াও বিহিত মুদ্রার পরিমাণ, ব্যাংক অর্থের পরিমাণ এবং বিহিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক অর্থের প্রচলন গতি ও লেনদেনের পরিমাণ দেওয়া থাকে, যদি চাওয়া হয় যে এখানে কোন বিধিকে সমর্থন করে, তখন আমরা আরবিং ফিশারের মুদ্রার যে পরিমাণ তথ্যটি শিখেছি তাকে প্রকাশ করে এই কথাটি বলবো। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখানে বলতে পারি যে আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটিকে নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে এই কথাটি লিখব। তাহলে প্রথমে লিখতে হবে উদ্দীপকের সূচিটি আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যকে সমর্থন করে। এখন আমাদেরকে কি লিখতে হবে? এখানে যেহেতু আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যকে সমর্থন করে, তাহলে ওই তথ্যটিও লিখতে হবে। উনি বলেছিল অন্যান্য অবস্থা স্থির থেকে। অন্যান্য অবস্থা স্থির বলতে কি? অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে। মনে আছে? তাহলে আমরা লিখি অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক এবং দ্রব্যের মূল্যের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। তাহলে আমরা এখানে লিখলাম উদ্দীপকের সূচিটি আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যকে নির্দেশ করে। অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বৃদ্ধি পাবে এবং দ্রব্যের মূল্যের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। দাম স্তর যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কি কমে যায়, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। আরবিং ফিশারের এই তথ্যটি আমরা গাণিতিক এবং চিত্রসহ প্রকাশ করতে পারি। যেহেতু এখানে গাণিতিক বিশ্লেষণ দেওয়া হয়েছে, তাহলে এখন আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব? গাণিতিকভাবে প্রকাশ করব। তাহলে আরবিং ফিশার এই তথ্যটি যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করেন তখন সেখানে কি বলা হয়েছে? আরবিং ফিশারের বিনিময় সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে লিখব এই তথ্যকে গাণিতিকভাবে প্রকাশ করতে গিয়ে আরবিং ফিশার বিনিময় সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন, তাই তো? এই তথ্যটি গাণিতিকভাবে বিশ্লেষণে প্রকাশ করতে গিয়ে আরবিং ফিশার যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করেন তাকে ফিশারের বিনিময় সমীকরণ বলা হয়। আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ পি টি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। এখন আমরা সবসময় কি করব? দাম স্তর বের করব। যেহেতু এখানে দাম স্তরের মান নাই, বাকি সবগুলোর কি মান এখানে কি আছে? দেওয়া আছে। তাহলে আমরা কার মান বের করব? দাম স্তরের। তাহলে আমরা লিখতে পারি অতএব ফি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। দেখেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার এখন এতটুকু? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখন এইটার মাধ্যমে এই সূচি তৈরি করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন করব কি? সূচির মাধ্যমে প্রকাশ। সূচিতে প্রথম কি ছিল? এম, অর্থের পরিমাণ। অর্থের পরিমাণ বলতে কার অর্থের পরিমাণ? বিহিত অর্থের পরিমাণ। তারপর কি দেওয়া আছে? বি, বিহিত অর্থের প্রচলন গতি। তারপরে দেওয়া আছে এম প্রাইম। হ্যাঁ, তাহলে প্রত্যেকের কথাগুলোকে আমাদের লিখতে হবে। তাহলে এখানে পর্যায় কয়টা আছে? উদ্দীপক কয়টা পর্যায় দেওয়া ছিল? 3টা। তাহলে আমরা লিখবো প্রথমে পর্যায়। প্রথমে আমরা পর্যায়ে বিভক্ত করব। পর্যায় এখানে 3টি পর্যায় আছে। পর্যায়ের পরে কি দেওয়া আছে? বিহিত অর্থের পরিমাণ এম, তারপরে দেওয়া আছে বিহিত অর্থের প্রচলন গতি, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, তারপরে ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি, তারপরে কি দেওয়া আছে? লেনদেনের পরিমাণ টি। পর্যায় 1 কত দেওয়া ছিল? এটা 100। এটা দেওয়া ছিল কত? 5। এটা কত দেওয়া ছিল? 100। এটা কত ছিল? 5। এটা কত? 10। প্রথমে আমরা প্রথম পর্যায়ে নিয়ে আলোচনা করছি। উদ্দীপক থেকে মান এখানে নিয়ে প্রথমে কি তৈরি করব? এই দাম স্তর নির্ণয় করব। ক্লিয়ার এতটুকু? দাম স্তরের সাথে পরবর্তীতে কি নির্ণয় করতে পারি? অর্থের মূল্য। তাহলে আমাকে অর্থের মূল্য নির্ণয় করতে প্রথমে কি করতে হবে? দাম স্তর।
তাহলে প্রথমে যদি এখানে আমি লিখি দাম স্তর তাহলে কি লেখা যায়, পি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। এরপরে অর্থের মূল্য কি, পি এম ইজ ইকুয়াল টু 1/পি। তাহলে এই যে এতটুকু আমরা লিখলাম প্রথম পর্যায়ে, তাহলে প্রথম পর্যায়ে যদি আমরা সহজভাবে বুঝতে পারি তাহলে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে সহজ হয়ে যাবে। তাহলে প্রথম পর্যায়ে যে এখন পি এর মান যদি বের করি তাহলে কত আসে, এমবির মান কত, 100 গুণন 5 প্লাস এম প্রাইম 100 গুণন 5, 100 গুণন 5, তারপরে কত আসে, টি এর মান হচ্ছে 10। তাহলে এটা যদি গুণ করি কত আসে, 500 প্লাস 500 ভাগ কত, 10। এখন এটাকে যদি ভাগ করি 1000 ভাগ 10, কাটা যায় 1 1, তাহলে কত থাকে, 100। তাহলে দাম স্তর প্রথম পর্যায়ে এখন যদি আমি এটা এইভাবে করে দিই তাহলে কত আসলো, প্রথম পর্যায়ে দাম স্তর আসলো কত, 100। তাহলে এর পাশাপাশি যদি অর্থের মূল্য নির্ণয় করি তাহলে কি হবে, অর্থের মূল্য 1/পি, তাহলে 1/পি, পি এর মান কত আসছে, 100, 0.01। তাহলে আমরা এই প্রথম পর্যায়ে কি বুঝতে পারলাম, যে উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল তার মাধ্যমে দাম স্তর নির্ণয় করতে পেরেছি এবং অর্থের মূল্য বের করতে পেরেছি। তাহলে পরবর্তীতে যে দুইটা পর্যায় দেওয়া আছে, অর্থের পরিমাণ দেওয়া আছে, তার মাধ্যমে আমরা কি করব, দাম স্তর নির্ণয় করব। এবার খেয়াল করেন, এখন যদি দ্বিতীয় পর্যায়ে যাই তাহলে দ্বিতীয় পর্যায়ের মান কত ছিল, দেখেন 200 বৃদ্ধি করেছিল, দ্বিগুণ করেছিল, তারপরে 5 অপরিবর্তিত ছিল, আবার এটা 200, পরে আবার কত অপরিবর্তিত ছিল, লেনদেনের পরিমাণ অপরিবর্তিত ছিল। এখন যদি পি এর মান বের করি তাহলে কত আসে, সেম এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। আমরা লিখলাম 200 গুণন 5 প্লাস এম প্রাইমের মান কত, 200, তাহলে 200 গুণন 5, লেনদেনের পরিমাণ 10, তাহলে কত আসে, 5 দুগুণে 10, 1000 প্লাস 5 দুগুণে 10, 1000, নিচে 10, তাহলে 2000 বা 10, তাহলে সমান কত আসলো, এই 0 0 কাটা 200। এবার যদি এখানে অর্থের পরিমাণ নির্ণয় করি, বিএম ইজ ইকুয়াল টু 1/পি, তাহলে মান কত আসে, 1/200, 2.005। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে যে অর্থের পরিমাণ যখন দ্বিগুণ করা হয়েছে তখন দাম স্তরও কিন্তু হয় দ্বিগুণ, কিন্তু অর্থের মূল্য কিন্তু কি হয়েছে, অর্ধেক। এখন যদি আমরা বিপরীতভাবে চিন্তা করি যে অর্থের পরিমাণ দ্বিগুণ করব না, অর্থের পরিমাণ কি হবে, অর্ধেক, যেটা উদ্দীপকে দেওয়া ছিল, কত দেওয়া ছিল উদ্দীপকে, তৃতীয় স্তরে কত দেওয়া ছিল, 50, আর এইগুলো অপরিবর্তিত ছিল, তাহলে অর্থের পরিমাণ আমরা নিলাম, এটা অপরিবর্তিত রাখলাম। এখন যদি আমরা পি এর মান বের করি তাহলে কত আসে, তাহলে 50 গুণন 5 প্লাস দুইটাই 50 গুণন 5, নিচে 10, তাহলে কত আসলো, 250 প্লাস 250। এখন যদি 10 নির্ণয় করি তাহলে কত আসতেছে, 500 ভাগ কত, 10, তাহলে 50। এবার যদি অর্থের মূল্য প্রকাশ করি তাহলে কি আসে, 1/পি ইজ ইকুয়াল টু 1/50, এটাকে ভাগ করলে কত আসে, 0.02। এবার আমরা এটাকে বক্স করে দেই। তাহলে এখন খেয়াল করেন, যখনই আমরা উদ্দীপকের মানগুলো এখানে নিয়েছি, প্রথমটা আমি দেখিয়েছিলাম প্রথম পর্যায় হিসেবে যাতে আমাদের বুঝতে সহজ হয়, যা মান ছিল সেটা লিখছি এবং দাম স্তর বের করেছি এবং অর্থের মূল্য বের করেছি। এখন পরবর্তীতে যখন অর্থের পরিমাণ ফিশারের সমীকরণে বলা হয়েছিল দ্বিগুণ হলে, তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে, দেখেন অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে, আর অর্থের প্রচলন গতি দুইটাই এবং লেনদেনের পরিমাণ কিন্তু স্থির। এই স্থির থাকার পরে অর্থের পরিমাণ দ্বিগুণ করাতে দাম স্তর কি হয়েছে, 100 থেকে 200 হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে, কিন্তু অর্থের মূল্য কি হয়েছে, অর্ধেক হয়েছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে ফিশারের সমীকরণটি সমর্থন করে। ক্লিয়ার এতটুকু? এর পরবর্তীতে দেখেন আমরা বিপরীতভাবে আবার দেখেছি, যদি অর্থের পরিমাণ দ্বিগুণ না নিয়ে অর্ধেক নেই তাহলে কি হয়, দাম স্তর কি হয়, অর্ধেক হয় এবং অর্থের মূল্য কিন্তু তখন বেড়ে যায়। দেখেন প্রথমের যখন ছিল 0.01, পরে হয়েছে 0.02, অর্থের মূল্য তখন কি হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে উদ্দীপকের মাধ্যমে আমরা বলতে পারি যে যদি এভাবে সূচি দেওয়া থাকে কোন বিধিকে সমর্থন করে, তাহলে অবশ্যই খেয়াল রাখবো, যদি বিহিত অর্থের পরিমাণ, বিহিত অর্থের প্রচলন গতি, ব্যাংক অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের প্রচলন গতি এবং লেনদেন বা বাণিজ্যের পরিমাণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে গাণিতিকভাবে আমরা সেটা প্রকাশ করব এবং আমরা পরবর্তীতে বলে দিব প্রথম যে কথাটা বলা হয়েছিল যে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক,
এবং দ্রব্যের মূল্যের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। এটা হচ্ছে আরবিং ফিশারের কি মুদ্রার পরিমাণ তত্ত্ব, যা উদ্দীপকটি সমর্থন করে। আমরা কি বুঝাইতে পারছি বিষয়টি? তাহলে আমরা আজকের ক্লাসে বুঝতে পারলাম কিভাবে গাণিতিক প্রক্রিয়ায় আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করা যায়। আশা করি ক্লাসটি সবাই সহজে উপভোগ করেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।